ওয়ালাইকুম সালাম। বসো সবাই। আছো কেমন তোমরা? আলহামদুলিল্লাহ। আজকে কি বার? রবিবার। কোরআন বই বের করি সবাই। আমার একটা বই দাও। হ্যাঁ, একজনে দাও, ধন্যবাদ। আমরা কোরআনের তাসবিদ অংশে যাই। আজকে আমরা কোরআনের কোন অংশে যাব? তাসবিদ। তাসবিদের নুন সাকিন এবং তানবিন দেখো 80 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 80 পৃষ্ঠা। সবাই 80 নাম্বার পৃষ্ঠায় যাও কোরআন মাজিদের। নুন সাকিন ও তানবিন বলো, কি বলছি? নুন সাকিন ও তানবিন। আজকে দেখো আমরা এখানে একটু তারিখ লিখি। তারিখ কত আজকে? 30/6/24। আজকে কত তারিখ? 30 তারিখ। তারপর হলো আমরা এখন কি বই পড়তেছি সেটাও এখানে উল্লেখ থাকবে। বিষয় কুরআন। কুরআন, ঠিক আছে? কুরআন পড়তেছি আমরা, এটা একটা নোট থাকলো। তাহলে আমরা প্রথমেই কি পড়বো এখন? নুন সাকিন ও তানবিন। এবার নুন সাকিন কাকে বলে কে বলতে পারি? এখন একটু দাঁড়াই বলি, বলো যে পারো। সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বলে। সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বলে। বলো কি বলছে? সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বলে। তাহলে তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা যদি দুই জবর দেই এইভাবে, তাহলে এটার নাম কি? এটার কি নাম? নাম কি এটার? তানবিন। দুই জবর যখন হবে উচ্চারণের ক্ষেত্রে, দুই জবর বানানের ক্ষেত্রে বলতে পারবো আমরা, কিন্তু যখন একসাথে জিজ্ঞেস করবে তখন এটার নাম কি বলবো? তানবিন। শুধু দুই জবরই তানবিন? তাহলে তানবিন কয়টা? তিনটা। কি কি? দুই জবর দুই জের দুই পেশ। এর ভিতরে হরফের উপরে হয় জবর জবর এবং পেশ, আর হরফের নিচে হয় জের। জের। তাইলে আর নুন সাকিন। নুন সাকিন যেটা, সাকিনওয়ালা নুনকে নুন সাকিন বলে। এখন সাকিন 3 রকমের হয়। সাকিন কয় রকমের হয়? 3 রকমের হয়। এই যে 3 রকমের যে সাকিন হয়, এই সাকিন 3টা চিহ্ন দিয়ে বুঝাই দেওয়াটা ভালো। আসো এবার বুঝলাম। সাকিনওয়ালা নুনকে নুন সাকিন বলে। সাকিনওয়ালা নুনকে নুন সাকিন বলে। এবার দেখো সাকিন যেটা, সাকিনের রূপ 3টা। একটা হলো যাইয়া গোল শূন্যের মতো, গোল শূন্যের মতো, কিন্তু মাঝখান ফাঁকা। মাঝখান আমরা অধিকাংশ মানুষেরা ভুল করি, নুক্তা দিতে যাই এরকম মাঝখান ফাঁকা দিয়ে রাখি। তাইলে এই যে নুক্তা মাঝখান ফাঁকা দিলাম, তাহলে সেটা নুক্তা হইলো না সাকিন হইলো? তাইলে এই ভুলটা করা যাবে না। তারপরে দ্বিতীয়ত, আমরা বাংলায় যে কমা চিহ্ন দেই, কমা চিহ্নের মতো। বাংলায় যে কমা চিহ্ন দেই, এই কমা চিহ্নের মতো। আরেকটা হলো আমাদের কমন, যেটা আমরা ইলিশ মাছের কোলের কাটার মতো বলি। তাহলে এই তিনটেই কি? তিনটার নামে কি? তিনটার নামে কি? সাকিন। তাইলে নুনের উপরে যদি এরকমের একটা চিহ্ন থাকে, তাহলে সেটার বলবো আমরা নুন সাকিন। সেই চিহ্নটার নামই হবে নুন সাকিন। এবার নুন সাকিনের বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা সহজভাবে যদি বলি, নুন সাকিনের বাংলা উচ্চারণে হয় ন। নুন সাকিনের বাংলা উচ্চারণে হয় ন। আবার তানবিনের বাংলা উচ্চারণেও হয় ন। তাহলে দুই ক্ষেত্রেই কি বুঝলাম? নুন সাকিনের বাংলা উচ্চারণেও হয় ন, আবার তানবিনের বাংলা উচ্চারণেও হয় ন। যেমন আলিফ দুই জবর আন, সরে আর পরে কি আসছে? ন আসছে। সরে আর ন, আন।
আবার যদি তানভিনের যেরকম পাইছি, যদি আমরা নুন সাকিনে যাই, আলিফ নুন জবর আন, ধরার পরে কি আসছে? ন আসছে। তার মানে তানভিনের উচ্চারণেও বাংলায় ন, এবং নুন সাকিনের উচ্চারণেও বাংলায় ন। তাইলে এখানে নিয়ম, এই যে নয়ের উপরে আমাদের নিয়ম, নিয়মটা কিসের উপরে? অক্ষর উপরে না, এই যে নয়ের উপরে। তানভিনের ন, নুন সাকিনের ন, এই নয়ের উপরে আমাদের নিয়ম। তাহলে নিয়ম কয়টা? 4টা। নিয়ম কয়টা? জোরে বলি সবাই, নিয়ম কয়টা? আবার নুন সাকিন ও তানভিনের নিয়ম কয়টা? নুন সাকিন ও তানভিনের নিয়ম 1 নম্বরে ইদগাম। জোরে বলি, 1 নম্বরে জোরে বলো, 1 নম্বরে, 2 নম্বরে ইজহার। কি নিয়ম? ইদগামের পরেরটা 3 নম্বরে ইকলাব, 3 নম্বরে ইকলাব, 4 নম্বরে ইকফা, 4 নম্বরে ইকফা, 4 নম্বরে 1 নম্বরে ইদগাম, 2 নম্বরে ইকলাব, 3 নম্বরে ইজহার, 4 নম্বরে ইকফা। এখন আমাদের এই 4টা নিয়মে যদি উলাই যায়, 1 নম্বরে বললাম ইকফা, 2 নম্বরে ইদগাম, এতে সমস্যা নাই। ওরা আমি বুঝতে পারছি কিনা? আমার নাম 4টা ঠিক থাকলেই হলো। নাম 4টা ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আবার অনেকে দেখবে বলে ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার আউলে জুলাই বলে, কিন্তু নাম 4টা ঠিক আছে কিনা এটাই বড় কথা। সবচেয়ে বড় কথা হলো নাম 4টা আমার ঠিক আছে কিনা। তাইলে এবার আসো, প্রথমে কোনটা পড়বো? না, সহজ একটা বলি, ঈদগাম। প্রথমটার নাম কি? ঈদগাম। ঈদগাম কাকে বলে? কে বলতে পারবা? একজন পারবো কি? নুন সাকিন বা তানভিনের পরে, নুন সাকিন বা তানভিনের পরে ঈদগামের হরফ আসলে ওই নুন সাকিন ও তানভিনকে মিলাইয়া পড়াকে ঈদগাম বলে। তাহলে ঈদগামের হরফ কয়টা? 6টা। ঈদগামের হরফ 6টা। এই রকমের ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। বলো, ইয়া, ওয়াও, নুন। এটা সাজাইয়া বলে অনেকে। এইটারে কি বলে? এইটারে কি বলে? সাজাইয়া অনেকে বলে। ঈদগাম 2 প্রকার। 1 নম্বরে হলো ঈদগাম বিল গুন্না, ঈদগাম বিল গুন্না মানে কি? গুন্না সহ ঈদগাম। ঈদগাম বিল গুন্না অর্থ কি? গুন্না সহ ঈদগাম। কি বলো? গুন্না সহ ঈদগাম। 2 নম্বরে ঈদগাম বিলা গুন্না। ঈদগাম অর্থ কি হবে? বিলা গুন্না। অর্থ হবে গুন্না ছাড়া ঈদগাম। গুন্না ছাড়া ঈদগাম। ঈদগাম শব্দের বাংলা অর্থ হচ্ছে মিলানো। ঈদগাম শব্দের বাংলা অর্থ মিলানো। তাহলে এখানে বিল গুন্না হয়েছে গুন্না সহ মিলাবো, আর একটা হচ্ছে বিলা গুন্না মানে গুন্না ছাড়া মিলাবো। নাকে বাজবে না আমার। কি হবে না? গুন্না মানে একটু নাকে বাজে না? গুন্না মানে একটু নাকে বাঁধে। তাইলে এখানে কি হবে? একটা নাকে বাঁধবে আর একটা নাকে বাঁধবে না। তাইলে নাকে বাঁধবে হলো 4 অক্ষর। নাকে বাঁধার অক্ষর কয়টা? কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। আর বাঁধবে না 2 অক্ষর, র, লাম। র, লাম। এই 2 অক্ষরে কি হবে না? মিলামিশ হবে, নাকে বাঁধবে না। তাহলে নিয়মটা কি বলি আবার একটু জোরে সবাই। নুন সাকিন বা তানভিনের পরে ঈদগামে বিল গুন্নার হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানভিনকে
করতে হয় গুণা সহ মিলিয়ে করতে হয় তাকে ইদগামের বিলগুন্না বলে। তাকে ইসলামের গুণা বলে। এবার কা দেখো একটা সিস্টেম, এই যে মিলাইয়ে পড়বো আমরা, এটার কি কোন জায়গাটা চেঞ্জ হবে? ওই যে ন, নিয়মের কোন জায়গা? ন। পরিবর্তন হইতেছে কোন জায়গা? ন। তাইলে এখানে যখন আমি মিলাই পড়বো তখন ন বাদ হয়ে যাবে। ন কি হয়ে যাবে? বাদ হয়ে যাইয়া পরের অক্ষর ধরবে। ন বাদ হয়ে যাইয়া পরের অক্ষর ধরবে। আইয়া, হ্যাঁ এখানে আলিফ নুন জবর আন, ইয়া জবর ইয়া। তাহলে এখানে আন ইয়া হওয়ার কথা ছিল, এখানে উচ্চারণটা তাহলে নুন ডাইরেক্ট বাদ। নুন কি হয়ে গেছে? এখানে একটু নাকের ভিতরে ঢুকবে। আইয়া, এই যে নাকের ভিতরে ঢুকে গুণ্য হয়েছে, নাকের ভিতরে ঢুকেছে গুণ্য হয়েছে, এইটার নামই হলো তিল গুণ্য। আইয়া, এটা কি হবে বলো? আইয়া আইয়া, নাকে ঢুকবে, আরো নাকে ঢুকবে। আইয়া, আইয়া না বুঝতে পারছি না? পারি নাই? তারপরে বিলা গুণ্য হবে কোনটায়? এই যে নুন সেকেন্ডের পরে র অথবা লাম আসে, র আর লাম যদি আসে তখন নাকে আর ঢুকবে না, ডাইরেক্ট নুন সেকেন্ডে কি হয়ে যাবে? এখানে উচ্চ হয়ে যাবে, গোপন হয়ে যায় সিস্টেমে, ঠিক না? ডাইরেক্ট এখানে কি হয়ে যায়? থাইকে যায়, পরের অক্ষরে চলে যায়। আমরা সাধারণত পরের অক্ষরে কখন যাই? যখন তাসদীদ থাকে, যখন তাসদীদ থাকে তখন মাঝে সাকিনের অক্ষর বাদ দিয়ে তাসদীদে যাই। কিন্তু এইখানে কি হয়েছে? তাসদীদ না থাকা সত্ত্বেও পরের অক্ষরে গেছি, কারণ কি? কারণ আমার ইদগামের নিয়মে পড়ছে। বুঝতে পারছি কি? গেল ইদগাম। তারপর 2 নম্বরে আসো ইকলাব। কি বলো? ইকলাব। 2 নম্বরে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ বলো, আমরা কি পরিবর্তন করব? আমাদের এই যে 4টে নিয়ম, নিয়ম 4টের উপরে কাজ হয়েছে সম্পূর্ণ 9 এর উপরে। কিসের উপরে? কোন ন? নুন সাকিনের ন এবং তানবিনের ন, বাংলা উচ্চারণের জন্য ন। আমরা যখন ইংরেজি গ্রামার পড়ছি তখন টেন্স পড়ার কালে দেখো এখানে লেখা ছিল এরকমের, বাংলায় চেনার উপায় কি ছিল? কারণ আমরা বাঙালি না, আমরা বাঙালি, আমরা বাংলায় যদি সহজে বুঝতে পারি তাহলে জিনিসটা আমাদের ভিতরে ভালোভাবে মাথায় ঢুকে থাকে, ঠিক না? তাইলে ব্যাপারটা এরকমের যে আমরা এই যে গ্রামার করতেছি, তাসদীদ করতেছি, নিয়মগুলো করতেছি, এটা বাংলায় বুঝলে সহজ হবে, বাংলায় বুঝলে সহজ হবে, এই জন্যই বাংলায় বুঝাইতেছি। তাইলে নুন সাকিনের বাংলা উচ্চারণটাও ন, তানবিনের বাংলা উচ্চারণও ন। আবার নিয়মের ক্ষেত্রেও চেঞ্জ হওয়া, মিলানো যা হয় সবকিছু হবে কার উপরে? নয়ের উপরে। সবকিছু হবে কার উপরে? জোরে কথা বলি একটু, সবকিছু হবে কার উপরে? নয়ের উপরে। তাইলে এখন ইকলাব অর্থ, ইকলাব অর্থ পরিবর্তন করা। তাহলে পরিবর্তন কোনটা করবো? ওই নয়ের পরিবর্তন করবো আমরা। কারে? নয়ের। যেমন আলিফ নুন জবর আন, এখানে যদি পরিবর্তন করতে হয় তাহলে আনের ন পরিবর্তন হইয়া অন্য কিছু হবে, নয় পরিবর্তন হইয়া অন্য কিছু হবে। তাহলে ইকলাবের হরফ একটি, বলো কি বলছে? কি করে বলি সবাই? ইকলাবের হরফ একটি। আবার ইকলাবের হরফ একটি। জোরে ইকলাবের হরফ একটি। বারবার বলতে থাকি। ইকলাবের হরফ একটি। ইকলাবের হরফ একটি, নাম তার বা। ইকলাবের হরফ নাম তার বা। ইকলাবের হরফ একটি বা, বলো। ইকলাবের হরফ একটি বা। 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 নিয়মে আসো। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ থেকে ইকলাবের হরফ একটি। একটি হরফ আসিলে, একটি হরফ আছে। নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ থেকে ইকলাবের হরফ থেকে একটি হরফ আসিলে, একটি হরফ আছে। নুন সাকিন বা তানবিনের পরে
বা হরফ আসিলে নুন সাকিন বা তানবিনের পরে ইকরাবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। কারে দিয়া? মিম দিয়া। কারে দিয়া? উক্ত নুন সাকিন ও তানবিনকে বলো মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তাহলে এখানে কি হবে? নয়ের জায়গায় বাংলা উচ্চারণ ম হবে। নয়ের জায়গায় বাংলা উচ্চারণ ম হবে। নয়ের জায়গায় বাংলা উচ্চারণ ম হবে। বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি কথা? তাহলে আবার বলি, নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আবার জোরে, নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। মিম দ্বারা, এখানে ধারা পড়ে গিয়া, মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। কয়টা পাইলাম? দুইটা। একটা হইল ইদগাম, আরেকটা হইল ইকলাব। ইদগাম, ইকলাব। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করা। তাহলে মিলিয়ে পড়ছিলাম কি রকমের? নয়ের পরিবর্তে পরের অক্ষর মিলাইছি। নয়ের পরিবর্তে পরের অক্ষর মিলাইছি। আর যখন পরিবর্তন করছি তখন ন বাদ দিয়া ম পড়ছি। ঠিক না? যেমন আলিফ নুন জবর আন, বা জবর বা। উচ্চারণটা কি হওয়া কথা ছিল? আনবা। কিন্তু আমরা পড়তেছি কি? ন বাদ দিয়া আম্বা। কি পড়তেছি? আনবার পরিবর্তে পড়ছি কি? আম্বা। বুঝছি না বুঝি নাই? কমপ্লিট। তাইলে আজকে আমরা দুইটা বললাম, কি কি? আর ইকলাব। আগামী কালকের ক্লাসে পড়বো আমরা ইজহার এবং ইকফা। আগামী ক্লাসে পড়বো ইজহার এবং ইকফা। ওকে, আল্লাহ হাফেজ।